আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন Bhoot.com। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। এখন চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। যথারীতি এটি একটি ইমেল। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনালে খুশি হব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং আমি আমার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিচ্ছি, তবে এগুলো না বলার অনুরোধ রইল। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। শুধু এইটুকু বলতে পারি আমি যে তিনি ইউএসএতে থাকেন, কারণ তার ঘটনার মধ্যেও এই বিষয়ে তিনি নিজেই বলেছেন। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমি আমেরিকায় থাকি প্রায় 20 বছর ধরে। ছোট থেকেই প্যারানর্মাল জিনিসের প্রতি আমার আগ্রহ ছিল, তাই আমেরিকায় অনেক জায়গায় ঘুরে অনেক ঘটনা সংগ্রহ করেছি এবং অন্যান্য দেশের ও অনেক ঘটনা আমি সংগ্রহ করেছি। এইসব ঘটনা সংগ্রহ করতে গিয়ে আমার নিজেরও অনেক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে। অনেকগুলো ঘটনা জমা হয়েছে, তাই ভাবলাম আপনাকে লিখে পাঠাই। তো আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা ঘটেছিল আমার নিজের সাথে। আমি 2006 সালের মে মাসের শেষের দিকে ভিয়েতনামে ঘুরতে যাই। ঘটনার দিনটি ছিল 27 মে, শনিবার। আমি ভিয়েতনামের রাজধানী হানয় থেকে সাইগন শহরে ঘুরতে যাই। আমি সারাদিন সাইগনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি এবং একটা সময় খেয়াল করি সন্ধ্যা হয়ে আসছে। আমি তখন থাকার জন্য একটি হোটেল খুঁজতে থাকি। ভিয়েতনামে মার্চ থেকে মে পর্যন্ত পর্যটকদের আনাগোনা অনেক বেশি থাকে। তখন হোটেলে খালি রুম পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আমি অনেক খোঁজাখুঁজির পর শহরে প্রায় শেষ প্রান্তে একটি নির্জন এলাকায় একটি ভ্যাকেশন হোস্টেল রুম পেয়ে খালি পেলাম। আমি আর তখন বেশি কিছু না ভেবে ওই হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নেই। হোস্টেলটির একটু বর্ণনা দিই। হোস্টেলটি ছিল অনেক ছোট এবং পুরোটাই কাঠের তৈরি। হোস্টেলটিতে সব মিলিয়ে 7টি রুম ছিল। রিসেপশনের পাশে একটা দরজা এবং ওই দরজা দিয়ে ঢুকলেই একটা লম্বা করিডোর। করিডোরের দুপাশে থাকার রুম এবং করিডোরের সিলিংয়ে ঝুলছিল ভিয়েতনামের একটি ঐতিহ্যবাহী কুপি। আমার রুমটি ছিল একদম শেষ প্রান্তে, হাতের ডান দিকে। আমি আমার লাগেজ নিয়ে রুমে গেলাম এবং দেখলাম আমার রুমমেট দুজন। একজনের নাম ছিল আকিরো এবং অন্যজনের নাম ছিল আসাহি। তারা দুজন দুই ভাই এবং তারা জাপান থেকে ভিয়েতনামে ঘুরতে এসেছিল। এখন আমার রুমটির একটু বর্ণনা দেই। রুমে ঢুকেই হাতের বাঁ দিকে একটা দোতলা বিছানা এবং ডান দিকে একটি সিঙ্গেল বিছানা। দরজা বরাবর একটি জানালা। জানালার বাঁ পাশে একটি সোফা এবং ডান পাশে একটি বড় আয়না। অর্থাৎ দোতলা বিছানার পায়ের দিকে সোফা এবং সিঙ্গেল বিছানাটির পায়ের দিকে
বড় আয়নাটি। আখিরো এবং আসাহি আগে থেকেই দোতলা বিছানাটি নিয়ে এসেছে, বিধায় আমাকে সিঙ্গেল বিছানায় থাকতে হলো। আমার রুমমেটদের সাথে পরিচয় সেরে আমি গোসলের উদ্দেশ্যে হোস্টেলটির গোসলখানায় রওনা হই। হোস্টেলটির গোসলখানাও ছিল এবং টয়লেটও ছিল রিসেপশনের কাছে, অর্থাৎ গোসলখানা অথবা টয়লেটে যেতে হলে রিসেপশন পার হয়ে যেতে হয়। আমি গোসলখানায় গোসল সেরে নিজের রুমে যাওয়ার জন্য করিডোরের দরজাটি খুলে করিডোরে পা রাখলাম। করিডোরের কুপি বাতিটি জ্বলছিল এবং মিটমিট আলো দিচ্ছিল। এই সময় কুপি বাতির অল্প আলোয় করিডোরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় না। যতটুকু আলো ছিল সেই আলোতেই মনে হলো কেউ একজন করিডোরের শেষ প্রান্ত থেকে আমার রুমে দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। অল্প আলোতে চেহারা দেখা যাচ্ছিল না, তবে অবয়বটি দেখে বোঝা যাচ্ছিল এটি একটি মানুষের অবয়ব। আমি ভাবলাম হয়তোবা আমার কোনো এক রুমমেট বাইরে থেকে এসে রুমে ঢুকলো। তারপর আমি রুমে এসে রুমের দরজা খুললাম। তখন একটু অবাক হলাম, কারণ রুমে তখন কেউ ছিল না। আমি ভাবলাম যে কুপিবাতির আলো করিডোরের শেষ প্রান্ত ভালো করে পৌঁছায় না হয়তো সেখানে, আর আমি অনেক ক্লান্ত, তাই হয়তোবা হ্যালোসিনেট করেছি। তাই আমি আর কোনো কিছু না ভেবে আমার বিছানায় শুয়ে পড়লাম। একটু পর আমার রুমমেটরা আসলো আর আমরা আরও কিছু গল্পগুজব করে ঘুমানোর প্রস্তুতি নিলাম। বলে রাখা ভালো, ভিয়েতনামে তখন 7টার আগেই সন্ধ্যা হয়ে যেত আর সবাই 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ত। রাত 9টার পর ভিয়েতনামের পরিবেশ গভীর রাতের মতো হয়ে যেত। তো ওই রাতে আমিও রাত প্রায় 10টার দিকে ঘুমিয়ে পড়ি। কোনো এক অজানা কারণে আমার ঘুম ভাঙে এবং আমার ঘড়িতে দেখলাম রাত 1টা বাজে। তখন রুমের লাইট অফ ছিল, তবে জানালার ফাঁক দিয়ে বাইরের আলো একটু আধটু ঢুকছিল রুমে। আমি আমার ঘাড়টি ঘুরিয়ে দেখলাম আমার রুমমেট দুজন ঘুমাচ্ছে। যখন আমি আমার ঘাড়টি ঘুরিয়ে আগের মতো করলাম, তখন হঠাৎ আমার পুরো শরীর জমে গেল। আমি আমার শরীর নাড়াতে পারছি না। আমার শব্দ করতে চাচ্ছি, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার চোখের পাতাগুলো কেমন ভারী হয়ে আসছিল। নিজের সকল শক্তি দিয়ে ও চোখের পাতা খোলা রাখতে পারছি না। আমি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার শরীর নাড়ানোর, কথা বলার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু মনে হচ্ছিল চোখের পাতাগুলো বন্ধ হলেই হয়তোবা এই ইহকাল ছেড়ে চলে যাব। আমার চোখের সামনে আমার প্রিয়জনের পরিবারের সবার চেহারা ভাসতে লাগলো। তবু আমি হার মানলাম না। আমি আল্লাহকে স্মরণ করতে লাগলাম। একটু পর আমি লক্ষ্য করলাম যে আমি আমার শরীরের কিছুটা অংশ নাড়াতে পারছি। অনেক কষ্ট করে আমি যখন আমার মাথাটা তুললাম, তখন আমার চোখের সামনে যা দেখলাম তা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমার বিছানার পায়ের দিকে যে বড় আয়নাটি ছিল, ওই আয়নাটির ভেতর একটি কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যা দেখছি তা আদৌ সত্যি নাকি মনের ভুল। আমি যখন আরেকটু ভালো করে লক্ষ্য করলাম, তখন দেখলাম ওই অবয়বটি আমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই। ওই অবয়বটার কোনো চোখ ছিল না, চোখের কোটরে বড় দুটি কালো গর্ত। যখন বুঝতে পারলাম যে অবয়বটি আমার মতোই দেখতে, তখন অবয়বটি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমার ভয় আরো বেড়ে গেল। তখন দেখলাম অবয়বটি আয়নার ভেতরে আস্তে আস্তে হেঁটে বিছানার পাশে গিয়ে আমি যেভাবে শুয়েছিলাম ঠিক সেভাবেই শুয়ে পড়ল। আমি তখনই আমার সম্বিত ফিরে পেলাম। আমি আবার শরীর নাড়াচাড়া করতে পারছিলাম, কথা বলতে পারছিলাম। আমি 10-15 মিনিট ছিলাম ওই অবস্থায়। প্রচুর ঘেমে গিয়েছিলাম, তাই আমি হাত মুখ ধোয়ার জন্য টয়লেটের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম।
রিসেপশন থেকে চাবি নিয়ে আমি টয়লেটে ঢুকলাম। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে কি ঘটলো আমার সাথে। আমি যা দেখেছি তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি মাথা নিচু করে মুখে পানি দিচ্ছিলাম। মুখে পানি দেওয়ার শেষে যখন মাথা উপরে তুললাম তখন দেখলাম আমার সেই অবয়বটি, যার চোখের কোটরে কালো গর্ত, সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। সকাল হয়ে গিয়েছে। আমার রুমমেটরা বলল, রিসেপশনিস্ট আমার চিৎকার শুনে টয়লেটে গিয়ে দেখে আমি মেঝেতে পড়ে আছি। তখন রিসেপশনিস্ট আমার রুমমেটদের ডাকে এবং তাদের সহযোগিতায় আমাকে রুমে নিয়ে আসে। তারপর আমাকে কি হয়েছিল জিজ্ঞেস করলে আমি তাদেরকে সব খুলে বলি। আমার রুমমেটরা আর রিসেপশনিস্ট আমার ঘটনাটি শোনার পর দুরকম ব্যাখ্যা দিয়েছিল। রিসেপশনিস্ট ভিয়েতনামের স্থায়ী বাসিন্দা। উনি বলেন, ভিয়েতনামের মানুষ বিশ্বাস করে যে আয়না একটি দরজার মতো এবং দরজার মতোই কাজ করে, যার মধ্য দিয়ে আত্মা বা অশরীরী আমাদের পৃথিবীতে আসতে পারে। ওইসব আত্মা মানুষের ওপর ভর করে, আমাদের পৃথিবীতে আসে, তবে যে কোনো মানুষকেই তারা ভর করতে পারে না। আয়নার মধ্যে এসব আত্মাকে তারাই দেখে যারা ওইসব আত্মাকে আমাদের পৃথিবীতে নিয়ে আসতে পারে। রিসেপশনিস্ট মনে করেন যে আমার ওপর ভর করেই একটি আত্মা আমাদের পৃথিবীতে আসতে চেয়েছিল, কিন্তু এই কাজে ওই আত্মা বা অশরীরী সফল হয়নি। আমার জাপানিজ রুমমেটদের মতে এটি একটি জাপানিজ মিরর ডিমন। জাপানে এমন ডিমন নিয়ে অনেক প্রকারের কাহিনীর প্রচলন রয়েছে। এই ডিমনের বিশেষত্ব হলো, কেউ যদি আয়নার মুখোমুখি ঘুমায় তখন ওই ডিমনটি ঘুমন্ত ব্যক্তির এভিল সাইডের একটি প্রতিবিম্বের রূপ নিয়ে আয়নাতে হাজির হয়। এই ডিমনের কাজই হলো ভয় দেখানো। আমি ওই দিন হোস্টেলটি ছেড়ে দিই, হানয় ফিরে আসি, আর ভিয়েতনামে বাকি যে দিন আমি হোটেলে কাটাই। ওই ঘটনার পর বহুদিন আমার রাতে আয়নার দিকে তাকাতে ভয় করত। আমি আজও জানি না ওই দিনের ঘটনাটি কেন ঘটেছিল আমার সাথে, আর আয়নার ভেতরের ওই অবয়বটি বা কি ছিল। অনেকগুলো ঘটনা জমানো আছে। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহেই আপনাকে একটি ঘটনা পাঠাবো। প্রথমবার বাংলায় টাইপিং করলাম, তাই সকল ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছদ্মনাম ব্লু ডেভিল। ব্লু ডেভিল, আপনাকে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি অবশ্যই ঘটনা পাঠাবেন এবং আপনার যে ঘটনা সিলেক্টেড হয়েছে সেটাও আপনি লিখে পাঠাবেন। এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আমার ধারণা যে আমরা অনেক কিছু জানলাম আপনার ঘটনার মাধ্যমে। এবং এখন আমরা আর যাই হোক, রাতের বেলায় আয়না দেখে মাঝে মাঝে ভয় পাবো। কখনো কখনো মনে হবে এটি আত্মা আসা যাওয়ার দরজা, কখনো কখনো মনে হবে আমার এভিল সাইডটির কোনো প্রতিবিম্ব হয়তো ওই আয়নায় রয়েছে। কেউ কেউ হয়তো চাইলে আয়নাটি ঢেকেও রাখতে পারেন, কারণ ব্যাপারটা তো আসলেই ভয়ের। এবং রাতের বেলা হঠাৎ করে যদি চোখ পড়ে যায়, যেমন আমার বেডরুমে আয়না রয়েছে, আমি শিওর যে অনেকের বেডরুমে আয়না রয়েছে। আর যাদের বেডরুমে আয়না নেই তারা তো ওয়াশরুমে যান রাতের বেলায়, রাইট? এবং সেখানেও একটি আয়না থাকে। মুখ ধুতে গিয়ে, হাত ধোয়ার সময় চোখ যেতেই পারে আয়নায়। ঘটনাটির কথা কিন্তু আপনার মনে পড়বে। এবং এই ঘটনাটি আমি জানি না যে আপনি কিভাবে শুনেছেন। যদি আবারও শুনতে চান, এর পরের বা নেক্সট টাইম এই ঘটনার চোখ বন্ধ করে শুনবেন, অথবা হেডফোনটি কানে নিয়ে আপনার ঘরের বা আপনার বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে শুনবেন। অন্য রকমের একটা অনুভূতি হবে। পারলে ঘরের আলোগুলোকে একটু কমিয়ে দিন, দেখেন অনেক মজা লাগবে। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। সাথেই থাকুন, চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। Bhoot.com. The fear returns with Russell.
আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আমি একটু জানিয়ে রাখি যে আজকে আমাদের যে স্টোরিগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে মর্গের ঘটনা, এবং এই ধরনের মর্গের ঘটনা সবসময় আপনারা অনেক বেশি পছন্দ করেন। সেটি ভেবেই আমরা এই ঘটনাটি সিলেক্ট করেছি, এবং যিনি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। এবং আমি একটা গ্রামের ঘটনা প্লে করব। আপনারা গতবার যখন আমি লাইভে এসেছিলাম তখনও বারবার করে বলছিলেন গ্রামের ঘটনা শুনতে চাই, গ্রামের ঘটনা শুনতে চাই। আসলে গতবার না, সবসময়ই আপনারা এই কথাটা বলেন, গ্রামের ঘটনা শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে যারা শহরে থাকেন তারাও বলেন গ্রামের ঘটনা শুনতে চান। তো শুনবেন আজকে গ্রামের ঘটনা, এবং তেমন একটি ঘটনা আজকেও আপনাদের জন্য আমি রেখে দিয়েছি। আর আপনাদের সবচেয়ে পছন্দের স্টোরি টেলার যারা, তারা ঈদে তাদের প্রিপারেশন নিচ্ছেন, সমস্ত দারুণ দারুণ সব ঘটনা তারা কালেক্ট করছেন, উপভোগ করতে পারেন আপনাদের ভূত.com। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আমরা যখন, আমার কাছে একটা প্রশ্ন মাঝে মাঝে মাথায় আসে যে এই যে আমরা যখন মর্গের পাশ দিয়ে যাই তখন কেমন লাগে? কখনো তাকিয়ে দেখেছেন ভেতরের মানুষটি নিঃসঙ্গ, একা? জীবিত অবস্থায় আপনি ঠিক কতক্ষণ পারবেন এইরকম একটা মৃতদের পরিবেশে থাকতে, বা সেখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন যদি ভেতরে আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন না থাকে? খুব ডিফিকাল্ট। কিন্তু আমি জানি না মর্গের ঘটনা পছন্দ করার পেছনে কি কারণ থাকে। যেই মানুষটি হাস্যোজ্জ্বল ছিল, যেই মানুষটির সাথে আপনার সুসম্পর্ক ছিল, সেই মানুষটি যত আপনই হোক না কেন মৃত্যুর পরে হয়ে ওঠে এক অন্য মানুষ, এবং সেই মানুষটির সহচর্য তখন আমরা আর চাই না, আমরা তাকে বিদায় করতে চাই। তিনি যেই পৃথিবীর দিকে বা যেই প্রান্তে রওনা হয়েছেন তাকে সেই প্রান্তে রওনা করাতে পারলেই আমরা হাঁপ ছেড়ে যেন বাঁচি। হ্যাঁ, এটা জগতের নিয়ম, এবং সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো যাই হোক, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যারা যান তারা নিশ্চয়ই পৃথিবীতে যদি ভালো কাজ করে থাকেন তাহলে তো কোনো ধরনের কোনো চিন্তাই নেই। এবং আসলে কে ভালো কাজ করেছেন কে খারাপ কাজ করেছেন তো আমরা জানি না, এটা হচ্ছে আল্লাহ তাআলা জানেন, এবং তিনিই জানেন, তিনিই সবচেয়ে ভালো জানেন কে ভালো কে খারাপ। তো যাই হোক, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেই মর্গের ব্যাপারটা, যে এই যে একটা হসপিটালেই এতগুলো ঘরের মধ্যে যে ঘরটি মর্গ, সেই ঘরটির পাশ দিয়ে যেতেও আমাদের কেন যেন বুক কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? কি আছে সেখানে? চোখ বন্ধ করুন, চিন্তা করুন আপনার নিজের চোখে দেখা একটি মর্গের দৃশ্য। আমি দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি আপনারাও দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করুন, মর্গের ঘটনাটি প্লে করছি আপনাদের জন্য। কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং উপভোগ করুন এই চমৎকার ঘটনাটি। হ্যালো রাসেল ভাইয়া, আমি অভিজিৎ ফ্রম সিরাজগঞ্জ। আশা করি আপনি ভালো আছেন। এরকম একটা প্রোগ্রাম আপনি চালু করে যাচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভূত FM শুনছি প্রায় 2012 থেকে। তো আপনার এই ভূত.com আমি শুনছি রেগুলার। আমি একজন রেগুলার লিসেনার বলা চলে। তো আজকে ইচ্ছে হলো একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি, আসলে ফ্রি টাইম। সো আমি একটা ঘটনা অনেকদিন আগেই আমার এক আপুর কাছ থেকে কালেক্ট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা একটা মেডিকেলের ঘটনা, যেটা হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, একটা সরকারি মেডিকেল। আমি নাম বলবো না, যেহেতু ওই আপু ওই মেডিকেলে পড়ে, তো তার কিছু প্রবলেম হতে পারে। যাই হোক, 2012 সালে আপু মেডিকেলে চান্স পেয়ে জেনারেলি ভর্তি হয়। তো আপুর অ্যাকচুয়ালি প্রথম থেকেই একটু মেডিকেলে
লাশ বা কাটাকাটি এগুলো নিয়ে একটু ইন্টারেস্ট বেশি ছিল, যার দরুন সে পড়াশোনা ওইভাবেই করেছে, যার ফলে চান্সও পেয়েছে। তো যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। তো চান্স পাওয়ার পর ওই আপু এবং তার এক ফ্রেন্ড মিলে তারা একটা বাসা ঠিক করলো থাকার জন্য। তারা হোস্টেলে থাকেনি। যাই হোক, তো তারা ন্যাচারালি ভালোভাবে ক্লাস শুরু করলো, নতুন মেডিকেল লাইফ। প্রথম একটু এনজয় করতে লাগলো, ঘুরে ফিরে দেখতে লাগলো। তো আপুর, যেটা আমি প্রথমে বললাম যে একটু এগুলোর প্রতি আকর্ষণটা বেশি থাকার দরুন সে একটু মানে দ্রুতই সবকিছু জানতে চাইছিল, যার ফলে তারা 3-4 জন ফ্রেন্ড মিলে ঠিক করলো যে তারা লাশ কাটা ঘরে যাবে এবং সেখানে তারা দেখবে, আসলে লাশগুলো দেখবে বা ওই এনভায়রনমেন্টটা তারা ফিল করতে চাচ্ছিল 3-4 জন মিলে। সো একদিন এটা ফিক্স করলো, একটা ডেট ফিক্স করলো। তো আমরা সাধারণত জানি যে রাসেল ভাইয়া, যে ওই লাশ কাটা ঘরগুলোতে, বিশেষ করে সরকারি মেডিকেলে সাধারণত জেনারেল পিপলদের যেতে দেয় না। এর জন্য অনেক ফর্মালিটিস থাকে বা অনেক অনেক নিয়ম কানুন থাকে। যাই হোক, আমি অতটা জানি না। তো আপু আমাকে যেভাবে বললো যে আমরা অনেক রিকোয়েস্ট করে বা অনেক প্ল্যান ট্যান করে, অনেক খাটাখাটনি করে, মানে একবার দেখার জন্য 5-10 মিনিটের জন্য যাওয়ার জন্য একটা অনুমতি জোগাড় করে ফেলেছিল অ্যাকচুয়ালি, যেটা আমি শুনলাম। তো যাই প্ল্যান সেটাই কাজ। তারা একদিন ভর্তি হওয়ার তো 1 মাস হবে, 1 মাস পর তার সবাই মিলে 4-5 জন মিলে অ্যাকচুয়ালি মর্গে গেল। সময়টা তখন আমাকে যা বলল আপু যে সন্ধে 7টা কি 8টা কাছাকাছি হবে। তো দিনটা ছিল হচ্ছে রবিবার। সেদিন একটু মানে লাশ বা ওরকম কেস সংখ্যা একটু কমই ছিল, যার ফলে ওই মর্গে যে পাহারাদার 2 জন ছিল। তো একজন মেবি কোথাও গিয়েছিল, আর একজনকে মানে আগে থেকে কথা বলা হয়েছিল, ওই আপুরা বলে নিয়েছিল যে তারা ওই টাইমে যাবে, হয়তো বা কিছু টাকা পয়সা দিয়েছিল। যাই হোক, তো তারা সেই প্ল্যান অনুযায়ী 8:30 নাগাদ ওইখানে গেল। গিয়ে ওই মানে যে পাহারায় থাকে বা যে ওই ডিউটি ইনচার্জে থাকে, তো তিনি ওইটা মর্গটা অ্যাকচুয়ালি খুলে দিল। আর উনি ওই দরজার পাশে মানে একটু বাইরে দাঁড়িয়েছিল অ্যাকচুয়ালি, যেভাবে আমাকে বললো যে উনি ওইখানে দাঁড়িয়েছিল, উনি ভিতরে যাননি। তো 4-5 জন ফ্রেন্ডের মধ্যে মানে আমার ওই আপুটারই মানে ভীষণ এক্সাইটেড ছিল, মানে এগুলো নিয়ে মানে অত্যধিক বেশি এক্সাইটেড। মানে উনি নাকি ছোটবেলা থেকে একটু এগুলো সম্পর্কে বেশি এক্সাইটেড। না, আমি বলছি না ভূত বা প্রেতাত্মা এইগুলো না, কিন্তু মানে এই ধরনের লাশ বা কাটাকাটি বা মানব দেহ, স্কেলেটাল সিস্টেম নিয়ে তিনি অনেকটা বেশি এক্সাইটেড ছিলেন, আমি যতটুকু জানি। তো উনি একটু তাড়াতাড়ি গেলেন, মানে সবার আগে ঢুকে লাশগুলো চেক করতে চাইলেন, মানে প্রত্যেকটাই সে দেখবে এরকম একটা ভাব। বাট সবগুলো লাশ অ্যাকচুয়ালি আমি জানি না অন্যান্য সব হসপিটালে একই কিনা, বাট তিনি বললেন যে ওইখানে সবগুলো লাশ সুন্দর করে টোকেন দিয়ে, তারপর হচ্ছে বাঁধা ছিল, দড়ি বা অন্য কিছু দিয়ে সুন্দর করে বাঁধা ছিল যাতে পড়ে টরে না যায়। একটা মিনিমাম ডিস্টেন্স তারা মেনটেন করে লাশগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। এবং মর্গটা ছিল অনেক বড়, অনেকগুলো লাশই ছিল। তো আপু জাস্ট গিয়ে একটু প্রথমের দিকে সে দেখলো যে একটা লাশ খোলা আছে, মানে কাপড়টা ওই হয়তোবা ওই দরজা খোলার জন্য একটু বাতাসে একটু হালকা হালকা নড়ে উঠেছে। তো আপু চিন্তা করলো কি ওইটাই দেখি, কারণ আর সবগুলো মেনলি বাঁধা ছিল। তো দেখলো যেটা খোলা আছে, তো ওইটাই আমি আগে
খুলে দেখি যে এটা কি বা কেমন, এরকম কিছু সামথিং লাইক দ্যাট। তো আপু গিয়ে প্রথমেই ওইটার লাশটার ওইখান থেকে কাপড় সরাতেই মানে জাস্ট চমকে উঠলো, কারণ হয়তোবা তিনি এর আগে এরকম কোনো অন্য কারো লাশ বা মানে অ্যাক্সিডেন্টাল কেস কোনোদিন ওইভাবে প্রত্যক্ষভাবে মানে পরিদর্শন করেননি। সো দেখে জাস্ট চমকে উঠলো, কারণ লাশটা ছিল হচ্ছে জাস্ট গলা থেকে মাথাটা আলাদা করা ছিল। আপু আমাকে বলল তখনও হয়তোবা লাশটার পোস্টমর্টেম করা হয়নি, কারণ পোস্টমর্টেম করা হলে ওটা সেলাই করে ওইটার সাথে মানে জুড়ে দেওয়া থাকতো, এরকম কিছু একটা। বাট ওই রকম ছিল না, জাস্ট রেখে দেওয়া হয়েছে কোনো মতে, যে পোস্টমর্টম হয়তোবা করবে বা সামথিং লাইক দ্যাট। তো জাস্ট প্রথম দেখা, বুঝতেই পাচ্ছেন আশা করি, মানে এটা চমকে যাওয়ারই কথা। তো জাস্ট আপু জাস্ট একটু ভয় পেয়ে তার একটু শরীরটা কেমন যেন করা শুরু করলো। আর মর্গের মধ্যে এমনিতেই টেম্পারেচারটা একটু বেশি লো করা থাকে। তারপরে হচ্ছে আপনার কি বলে, ওই মর্গে একটা মানে রাসায়নিক পদার্থের একটা তীব্র গন্ধ থাকার দরুন তারা 3-4 মিনিটে মানে প্রথম তো একটু গা গুলিয়ে যাচ্ছিল বা বমি বমি পাচ্ছিল, কারো কারো মাথা ঘুরছিল। সো তারা প্ল্যান করে যে না, আজকে আর করবে না, তারা ব্যাক করবে। সো যা বলা তাই কাজ, তারা সবাই মিলে ব্যাক করে লাস্টে ওইভাবেই রেখে তারপরে ওই ম্যানেজার আঙ্কেল বা ওইখানকার স্টাফ ওইটা ঠিক করে রেখে দেয়। তো তারা পরে যার যার মতো চলে যায়। ওই আপুর এবং তার ফ্রেন্ড তাদের বাসায় ফিরে আসে। তো সেই দিন অ্যাকচুয়ালি কিছু হয়নি, সেদিন রাতে তারা ঠিকঠাক মতো ঘুমিয়ে পড়ে, একটু কাজ টাজ ছিল। তো পরের দিন রাতে রাসেল ভাইয়া আপুর ওই ফ্রেন্ডটা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমরা জানি যে মেডিকেল স্টুডেন্টরা একটু বেশি রাত করে পড়ালেখা করে, বাট সেই দিন ওই আপুর ফ্রেন্ড একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, যার ফলে বাট আপু একটু পড়ছিল। আপু জেনারেলি আগের মতোই একটু পড়ছিল, বাট তার ফ্রেন্ড ঘুমাচ্ছিলেন। তো কিছুক্ষণ পর তাও আমাকে আপু যেটা বললো 12টা 12:30 পরে তার একটু তন্দ্রা লেগে যায়। তো একটু হয়তো বা রেস্ট নিচ্ছিলেন, যে কিছুক্ষণ পর উঠে আবার পড়ব। তো হঠাৎ করে আপু দেখে যে ওই আপুর ফ্রেন্ডের যে ডেস্ক ছিল যেখানে তিনি পড়ালেখা করতেন, তো ওইখানে আপুর ফ্রেন্ডের মতো বসে কেউ মাথাটা নিচু করে ল্যাম্প জ্বালিয়ে বসে আছে। বাট আপু প্রথম দিকে ভেবেছিলেন যে হয়তোবা তার ফ্রেন্ড উঠে আবার পড়ালেখা শুরু করেছে। বাট একটু পরে তিনি খেয়াল করলেন যে তার ফ্রেন্ড বিছানায় যথারীতি শুয়ে আছে, বাট ওইখানেও আর একজন বসে আছে। তখন তিনি মনে মনে ওইভাবে একটু মানে তন্দ্রার চোখে একটু মনে মনে ভাবছে আমি কি ভুল দেখছি বা সামথিং লাইক দ্যাট। তো তিনি তার চোখটা একটু মুছে আবার ঠিকঠাক হয়ে বসে ওইদিকে তাকিয়েছে। ঠিক তখনও কনস্ট্যান্টলি দেখে যাচ্ছেন যে ওই লোকটা বা ওই অবয়বটা ওইখানে বসা, ল্যাম্পটা জ্বালানো এবং একটা বই খোলা, এরকম কিছু একটা মানে ফিল মানে দেখা যাচ্ছে পেছন থেকে। তো আপু তো জাস্ট মানে কি বলবো, ওই মুহূর্তে কি হয় রাসেল ভাই আপনি বুঝতেই পারছেন। বাট তবুও একটু ভয় না পেয়ে আপু ওয়াশরুমে গিয়ে একটু চোখে পানি দিয়ে এসে তাকিয়েছে জাস্ট ওই চেয়ারের দিকে, ওই আপুর ফ্রেন্ডটার চেয়ারের দিকে। তো তখনই দেখছে অবয়বটা জাস্ট ঘুরে তাকালো এবং আপুর দিকে জাস্ট মানে এক দৃষ্টি তাকালো, মানে ভয়ঙ্কর একটা তার ফেস। আপু যেটা আমাকে ডিসক্রাইব করলো যে মুখটা ছিল অনেকটাই ওই আজকালকে যে মর্গে ওই লাশটা দেখেছিল ওই রকম। কারণ সরি ভাই, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে লাশটা ছিল একটা মহিলার লাশ। কত বছর হবে আমার আপু ওইরকম
শিওরলি বলতে পারেননি, বাট বলেছেন যে 30 আপ এরকম কিছু একটা হবে। তো মহিলা ওই অবয়বটারই তিনি কিছুটা বুঝতে পারছেন যে মুখটা প্রায় ওই রকম, বিকজ আপু ভুলে গিয়েছিল যে কি দেখেছে না দেখেছে পড়াশোনায় কনসেন্ট্রেট করার জন্য। তো তখন সে বুঝতে পারলো না যে কালকের ওই গলা কাটা লাশটার ওই মহিলার ফেসটাই সে দেখছে। তখন আপু ভাইয়া জাস্ট মানে ফ্রিজ হয়ে গিয়েছিল। আমাকে যেটা বললো যে তিনি তার ফ্রেন্ডকে ডাকতেও পারছিলেন না, ওই জায়গা থেকে জাস্ট মানে নড়াচড়া করতে পারছিলেন না, জাস্ট কন্টিনিউয়াসলি ওখানে ফ্রিজ একদম দাঁড়িয়েছিলেন, কিচ্ছু করতে পারছেন না। তখন ওই অবয়বটা রাসেল ভাইয়া আপুকে নাকি বলছিল, তুই আমাকে দেখে চলে আসলি কেন? এরপর নাকি বলছিল যে তুই আমার পোস্টমর্টেম করবি। মানে এই দুইটা জাস্ট লাইন নাকি আপুকে বলেছে, এটুকু তার মনে আছে। এইটা বলার পর রাসেল ভাইয়া ওই অবয়বটা জাস্ট উঠেছে চেয়ার থেকে। তখনই নাকি আপু একটা জোরে চিৎকার দিয়ে সেখানে জাস্ট সেন্সলেস হয়ে গেছে রাসেল ভাইয়া। তারপরে তার যখন সেন্স ফিরে আসে তখন সে দেখে যে তার পাশে তার মেডিকেলের 2 জন স্যার তাকে একজন চেক আপ করছেন, তার 3-4 জন ফ্রেন্ড জাস্ট দাঁড়িয়ে আছে। তখন তার সেন্স ফিরে অ্যাকচুয়ালি দুপুর 1:30-2টা হবে এরকম কিছু বললো আমাকে। ওই টাইমে তার সেন্সটা ফিরে আসে। তখন মানে বলে যে আমি এখানে কিভাবে, তোরা কিভাবে আসলি, সামথিং লাইক দ্যাট, যে তোরা আমাকে কিভাবে পেলি। তো ওই টাইমে মানে তার সবকিছু মনে চলে আসে যে কালকে রাতের ঘটনা। তখন ওই 2 জন স্যার চলে যাওয়ার পর তার ফ্রেন্ডসদের সে পুরো ঘটনাটা ব্যাখ্যা করে। এরপর থেকে নাকি রাসেল ভাইয়া তিনি মানে তার কাজ ছাড়া কোনোদিন ওই মর্গের আশপাশে যাননি, এবং এটাই তার ঘটনা ছিল। এরপর এই ঘটনাটা আর কাউকে বলেননি। তিনি আমাকে যা বললেন, আমাকে আমার সাথে একদিন শেয়ার করেছিলেন, যেহেতু আমার সাথে একটু ফ্রি, কথায় কথায় ঘটনাটা উঠে এসেছিল। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো রাসেল ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। যেহেতু তার মেডিকেল লাইফের ঘটনা, সো তার নাম বা কোনো কিছু উল্লেখ করতে আমাকে প্রকাশ করতে না করেছে ভাইয়া, আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আমার মনে হয়েছে এরকম ঘটনা ঘটতে পারে, আমি জানি না, বাট আপু আমাকে বলেছে একদম 100% সত্য ঘটনা, এখানে কোনো বানানোর কিছুই নেই। তো রাসেল ভাইয়া যদি ঘটনাটি আপনার ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া, বাই। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. কেমন লেগেছে মর্গের ঘটনাটি? আশা করছি ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লাগে তাহলে আমাদের সব পরিশ্রম সার্থক হয়ে যায়। যাই হোক, এখন আর একটা ঘটনায় যাবে, এবং আমার খুব প্রিয় একজন মানুষ রহমান ভাই, তিনি আবারও ঘটনা পাঠিয়েছেন কানাডা থেকে, এবং আমি সবসময় তার ঘটনার অনেক বড় ফ্যান। এই কারণে যে তার স্পেশাল বর্ণনার কারণে তিনি খুব চমৎকারভাবে বর্ণনা করতে পারেন, চমৎকারভাবে জানান তার ঘটনাগুলো, যেটি আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে। এবং এক একবার তার ঘটনা এক এক রকম। কখনো তিনি ছোটবেলার ঘটনা বলেন, তার নানা বাড়ির সেরকম একটা ঘটনা যেরকম আজকে শুনবো, এবং কখনো তিনি দেশের বাইরে যে শহরে তিনি থাকেন সেখান থেকে আর এক শহরে ঘুরতে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তিনি শেয়ার করেন আমাদের সাথে। সব কিছু মিলিয়ে আমি যতটুকু ব্যক্তিগতভাবে রহমান ভাইকে জানি, মানে তার সম্পর্কে শুনেছি, কোনোদিন দেখা হয়নি, তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ান, এবং আমি আশা করব তার এই ঘটনার ভাণ্ডার কখনো শেষ হবে না।
তার দৃষ্টি দিয়ে আমরা দেখতে চাই পৃথিবীর ভয়ের দৃশ্যগুলো। তার দৃষ্টি দিয়েই আমরা দেখতে চাই, আমরা পরিচিত হতে চাই ভয়ঙ্কর সব পৃথিবীর সাথে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রিয় পৃথিবীর বিভিন্ন দেশে। তো যাই হোক, আমরা রহমান ভাইয়ের ঘটনা প্লে করব এবং এরপরে আরও একটা ঘটনা থাকবে যেটি শ্মশানকে নিয়ে। সেই ঘটনাটি শোনার জন্য প্রস্তুতি নিন। জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhuth.com@gmail.com, which is russell.bhuth.com@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। খুব সহজেই পেয়ে যাবেন এই পেজ, খুব সহজেই পেয়ে যাবেন এই ঘটনাগুলো। স্বাধীনের পরবর্তীতে আবারও যদি শুনতে চান, তাহলে এখন যেটা করব, কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রহমান ভাইয়ের ঘটনায়, এবং আশা করছি আজকে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন শুনে আসি পরবর্তী ঘটনা। সবার প্রতি শুভেচ্ছা রইল। আমি রহমান, টরন্টো থেকে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আজকের যে ঘটনাটা আমি বলবো, এটা আমার ছোটবেলার ঘটনা। এটা কোরবানি ঈদের তখন ছুটি দিয়েছে স্কুল, আমরা তখন জুনিয়র স্কুলের ছাত্র। খুবই মজার খবর পেলাম। আম্মা বলল যে ছুটিতে সবাই মিলে নানা বাড়ি যাচ্ছি। তো এই মজাটা শেয়ার করার জন্য আমাদের যত কাজিন ছিল এবং সবাই মিলে আমরা ওখানে যাব বলে মনস্থির করেছি। আম্মা তাই বলল, আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড সবাই মিলে আমরা নানা বাড়ি যাব এবং কোরবানি ঈদ আমরা ওখানেই করব। নানা বাড়িতে কোরবানি ঈদ করার মজাটা একেবারে আলাদা। ওনার বাড়ি তখন, নানার বাড়িটা ছিল গ্রামে, এবং তখনও কিন্তু ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি আসেনি। একেবারে গ্রাম বলতে যা বোঝায় তাই। আমি একটু বর্ণনা দিতে চাই আমার নানা বাড়ির। নানা তখন বিজনেস করতেন। ওনার তখন গোল্ডের বিজনেস ছিল, আর স্পাইসের বিজনেস ছিল, কাপড়েরও বিজনেস ছিল। তো ওনার যেই বাড়িতে ঢোকার আগে বিশাল একটা বাগান বাড়ির মতো, এবং ঢোকার মুখে না হলে অন্তত 20-30টা সুপারি গাছ, বিভিন্ন রকমের আম গাছ, জাম গাছ, এগুলো ভর্তি ছিল। মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ, ওটা দিয়ে প্রথমে যেই বাড়িটা চোখে পড়বে নানার বাড়ির, সেটা হচ্ছে কাছারি ঘর। এবং তখনকার যে সোসাইটির যে গ্রামের যে পরিবেশ ছিল, বাইরের মেহমান তারা এই কাছারি ঘর পর্যন্ত যেতে পারত। মানে যারাই আসতো এই কাছারি ঘরের মধ্যে বসতো। ওখানে স্টুল রাখা আছে, তারপর চেয়ার্স রাখা আছে, তারপর দুপাশে দুটো ওই বড় খাট রাখা আছে। অনেক সময় যদি গেস্টও যেত ওখানে, রাত্রেবেলা থাকতে হতো, তারা ওখানেই থাকতো। তার ওটা ক্রস করে যাওয়ার পরে আর একটা বেশ বড় উঠোন। উঠোনের এক পাশে আমার মনে আছে চাপা ফুলের গাছ, তারপর একটা টিউবওয়েলটা অনেক ডিপ টিউবওয়েল। ওটার পানি যে কি মজা ছিল খেতে, মানে বিশ্বাসই করা যায় না। অসম্ভব মজা, ঠান্ডা পানি, একেবারে এক গ্লাস পানি খেলে মনটা ভরে যেত। ওটার এই টিউবওয়েলের সাথেই আবার আনারের গাছ ছিল, তারপর আতার গাছ ছিল, আর উঠোনের আরেক পাশে ছিল একটা বিশাল ধানের গোলা বলে এটাকে। মানে চাষিরা যখন ধান দিয়ে যেত তখন ওই মেপে মেপে ওখানে সবকিছু বড় বড় বেশ একটা ভাণ্ডের মতো ছিল। ওটা একটা গ্রামের একটা হিসাব ছিল। সেই হিসাব অনুযায়ী সেই ধানগুলো ওখানে ভরে ভরে রাখতো। এক একটা চাষিকে হয়তো বর্গা দিত। নানার অনেক জমি ছিল, ধানি জমি। তো চাষিরা এসে দিয়ে যেত, হিসাব করে ওখানে ভেতরে রেখে ওটা তালা মেরে দিত। বেশ বড় ধানের গোলা। তার ওই গোলার পেছনেই ছিল একটা গড়ের মতো। গড় মানে হচ্ছে ওখানে পানি জমে থাকতো, আর কিছু বাঁশ গাছের বেশ একটা ঝাড়। এই উঠোনের মাঝখানে ছিল একটা বড় আমড়া গাছ। আমরা মাঝে মধ্যে একেবারে পাকা টসটসে আমরা ওখান থেকে পেড়ে আমরা খেতাম, আমরা যখন নানা বাড়ি যেতাম। তারপরে ছিল মেইন বাড়িটা। এটা দোতলা। সিলিংটা ছিল, প্রথম তলা সিলিংটা ছিল কাঠের, বেশ ভারী কাঠের। এবং এই কাঠগুলোকে আমি পরে জেনেছি ওগুলো পুকুরে নাকি অনেকদিন ভিজিয়ে রাখতো। যখন একেবারে শক্ত হতো
ওনারাই জানতো আসলে কখন ওই পানির থেকে এই কাঠগুলো তুলে নিয়ে আবার ওই সিলিংয়ের মধ্যে দিয়ে আরেকটা তলা ওখানে বাড়ির মধ্যে ওনারা করবেন। এটা ওনাদের তখনকারই একটা টেকনিক ছিল। ওই কাঠে কখনো পোকা লাগতো না। তার উপরে ছিল টকটকে লাল পেইন্ট করা টিনের একেবারে সুন্দর, একেবারে ছাদের মতো একটু অ্যাঙ্গেল করা। এটা কাঠমান্ডুতে অনেক বাড়ির ছাদে এটা দেখা যায়, খুবই কমন। আমি জানি না এই ডিজাইনটা ওনারা তখন কিভাবে পেয়েছিল। সেই বিশাল বাড়ি, প্রায় 12-14টা ওখানে রুম ছিল। তারপরে এক পাশে ছিল কিচেন, কিচেনের সাথে ছিল একটা, তখনকার দিনে টয়লেট কিন্তু কেউ গ্রামের বাড়িতে কখনো ঘরের ভেতরে কোনো টয়লেটের কোনো ব্যবস্থা রাখতো না, এটা অলক্ষণে মনে করতেন। এটা একটু দূরে ওনারা টয়লেটটা বানাতো। তো একটা কিচেন ছিল, কিচেনের পাশ দিয়ে আরো ছোটখাটো অনেক ফুলের গাছ টাছ, তারপরে একটা টয়লেট ছিল স্পেশালি মহিলাদের জন্য, আর রাতের বেলা যদি কারো কখনো প্রয়োজন হয় ওটা ইউজ করতো। আর তাছাড়া মেইন টয়লেট যেটা, সেটা হচ্ছে এর পেছনে আবার অনেকগুলো বাগান, অনেক গাছ, আর নানার একটা বিশাল একটা পুকুর ছিল, দিঘি বলা যায়। ওই পুকুরের চারিদিকে না হলে অন্তত 50টা ডাব গাছ, নারকেল গাছ ছিল। ওটারও এক পাশে ছিল বাঁশঝাড় আর বিশাল বিশাল গাছ। একটা বড় গাছের নিচে আমরা সামারে যদি কখনো যেতাম, আম একেবারে গাছের থেকে পেড়ে ওই বড় গাছের, ওটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলতাম শিশু গাছ। নাম শিশু, কিন্তু বিশাল গাছ। ওটার পাশে আবার বট গাছও ছিল। আমরা ওই দিঘির পাড়ে ওই মাদুর নিয়ে যেতাম, বসে ওখানে সবাই মিলে মজা করে করে আমরা আম ছিলে ছিলে খেতাম। এই ছিল নানা বাড়ির এই মোটামুটি আমি আপনাদেরকে হয়তো একটা দৃশ্য দেখাতে পেরেছি। তো আমরা সবাই সে অনুযায়ী যখন ঈদের ছুটি হয়ে গেল আমরা চলে গেলাম নানা বাড়িতে। সে কি মজা, কাজিনরা মিলে হইচই, যা বলে আর কি, এবারে বাড়ি মাথায় তোলার মতো অবস্থা। একবার আমরা খেতে বসতাম প্রায় 30-35 জন মিলে। তো সবাই খাবার সিস্টেমটাও ছিল গ্রামে তখন ডিফারেন্ট। ওই নিচে মাদুর অথবা পাটি বিছিয়ে দিত, মাঝখানে দস্তরখানা দিত। দস্তরখানা মানে হচ্ছে একটা ডিজাইনেবল, খুব সুন্দর করে এটা খালা মামিরা এরা বসে বসে একটা ডিজাইন করে বানাতো। এটা সেন্টারে থাকতো, ওর মধ্যে হয়তো কাঁচামরিচ, লবণ, লেবু কেটে কিংবা বোন প্লেটের মতো জিনিস ওখানের মধ্যে পানির জগটক দিয়ে ওখানে রাখতো। এভাবে বসে আমরা খেতাম। আর একটা ডিসিপ্লিন ছিল, খেতে বসলে কেউ জোরে কেউ কথা বলতো না, চুপচাপ ফিসফাস করে আমরা কথা বলতাম। কারো কিছু লাগলে পাশের জনকে বলতাম, সে আবার নিয়ে আসতো। এই যে ম্যানার্সগুলো তখন আমরা ছোটবেলায় শিখেছি অটোমেটিকলি মুরব্বীদের কাছ থেকে। আমার সত্যি অবাক লাগে যে তখনকার দিনে যে একটা ডিসিপ্লিন আমি দেখেছি, এটা এখনো পর্যন্ত আমি প্রাউড ফিল করি আসলে। তা আমরা হইচই করছিলাম, বিভিন্ন প্রোগ্রাম আমাদের চলছিল, নানান রকমের খেলাধুলা, ছিবড়ি, দাঁড়িয়াবান্ধা, সব যা কিছু আছে আমরা খেলতাম। রাত্রেবেলা ক্যারাম বোর্ড খেলতাম কাচারি ঘরের মধ্যে সবাই মিলে, একেবারে 25-30 জনের ফুল গ্রুপ আমরা ওখানে মিলে খেলতাম। তো একদিন প্ল্যান হলো যে নানা বললো যে সবাই যখন এসছে আমরা দিঘির মধ্যে কিছু মাছ ধরবো। তো ওই মাছ যখন ধরতো ওটার একটা সিজন ছিল, নানা আসলে জানতেন যে কখন মাছগুলো ধরতে হবে। একটা পার্টিকুলার সাইজের চাইতে ছোট হলে ওই মাছকে আবার ধরে আবার ছেড়ে দিত জাল দিয়ে। আবার দিঘির ভিতরে অনেকগুলো গাছের ডাল কেটে কেটে ওখানে ফেলে দেওয়া হতো। নানার যারা অনেক হেল্পার ছিল ওরা ওগুলো করতো। ওই কেন ফেলে দিত, কারণ রাতের বেলা যাতে কেউ এসে জাল দিয়ে মাছ ধরতে না পারে, কারণ এই ডালগুলোর মধ্যে জালটা বেঁধে যাবে, কেউ টানার চেষ্টা করলে জাল ছিঁড়ে ওই জাল ওখানেই পড়ে থাকবে। এই ছিল ন্যাচারালি আসলে ওনাদের বুদ্ধি খাটিয়ে এই টেকনিকগুলো। কোনো সিকিউরিটি গার্ড টার্ডের কোনো কিছুই প্রয়োজন ছিল না। আর তেমন কোনো ওই গ্রামের এই ক্রাইম বলতে যা বোঝায় আসলে তেমন কিছুই ছিল না। তারপর অ্যাজ এ সেফটি কিন্তু আমার মনে আছে যে এসব করতো। তো নানা করলো কি, এই সমস্ত ওনার হেল্পারদেরকে বললো সকাল সকাল এসে সমস্ত কিছু, ওরা জানে আসলে কোথায় কোথায় ওরা গাছের ওই বড় বড় ডালগুলো দিয়েছে পানির মধ্যে, ওগুলো ক্লিন করার পর মামারা মিলে সবাই মিলে আমরা মাছ ধরবো, এবং একেবারে তাজা মাছ আর কি আমরা ওখান থেকে ধরে নিয়ে এসে এদিকে খালা নানিরা যারা আছেন ওখানে, মামি, সবাই মিলে মশলাপাতি একেবারে সব কিছুই ন্যাচারাল, এগুলো সমস্ত রেডি করার জন্য সব ব্যস্ত হয়ে গেল। অদ্ভুত একটা মজার একটা প্রোগ্রাম, উৎসব অবস্থা। পরদিন সকালবেলা সবাই উঠে যা মতো কাজ, আমরা গেলাম পুকুরের মধ্যে। আমার ছোট মামার সাথে আমি লেগেছিলাম। মামা আমাকে একটা বড় একটা ঝাঁকির মতো দিয়েছিল, বলে যে আমি যতগুলো মাছ ধরবো তুই এখানে রাখবি। সবাই যার যার হিসাব অনুযায়ী তারা দিঘির চারিদিক থেকে মাছ ধরছে। আমিও ঝাঁকি নিয়ে বসে থাকলাম।
মামা 2-4টা করে মাছ ধরছে আর আমাকে দিচ্ছে, আমি রাখছি, আমি মাছের গুলোর দিকে তাকাচ্ছি, ওগুলোর দিকে আবার ওসবের সাথে ওই ঝাঁকের মধ্যে আবার খেলাধুলাও করছি। অনেক মাছ আবার লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওগুলাকে ধরে আবার আমি ঝাঁকির মধ্যে রাখছি। আমি তাকিয়ে রয়েছি, আবার খেলাধুলা করছি মাছ নিয়ে। হঠাৎ করে আমি নাকের মধ্যে, দিঘির পাড়ে বসা গাছের নিচে নাকের মধ্যে একটা বিচ্ছিরি একটা গন্ধ পেলাম। আমি বললাম এই গন্ধ আসছে কোত্থেকে? পাশে তাকিয়ে দেখি একটা লোক, লুঙ্গি পরা, খালি গায়ে, উস্কো খুস্কো চুল, তার কেমন এলোমেলো তার দৃষ্টিভঙ্গি। সেদিকে আমার পাশে এসে দাঁড়ানো, আমার দিকে তাকিয়ে আছে আর মাছের দিকে তাকিয়ে আছে। তো আমি তো অবাক লাগলো। আমি লোকটাকে বললাম, এই আপনি গোসল টোসল করেন না? যান না, পুকুরে গিয়ে গোসল করে আসেন। আমার দিকে লোকটা তাকিয়ে বললো যে দে। আমি বললাম কি দেবো? বলে দে, একটা মাছ দে। আমি ছোট ছিলাম, কিন্তু আমার একটু খারাপ লাগলো, রাগও লাগলো। লোকটা আমাকে তুই তোকারি করে সম্বোধন করছে। আমি বললাম কেন আপনাকে মাছ দেবো? বলে দে বললাম, নাহলে অসুবিধা হবে। আমি বললাম আমি কিন্তু মামাকে ডাক দিচ্ছি, আরেকবার যদি এভাবে বলেন আমি মামাকে ডাক দিচ্ছি। বলে দিবি না? আচ্ছা ঠিক আছে দেখি। তখন আমি মামা বলে চিৎকার দিলাম। মামা তখন পানির ওখানের অর্ধেক উনি পানির মধ্যে ছিল, ওনার কোমর পর্যন্ত, জাল দিয়ে একটু ডিপের দিকে দিঘিতে উনি জাল থ্রো করছিল। তা আমি মামা মামা করে 2বার ডাকলাম। মামা খেয়াল করলো, বললো কি? আমি বললাম যে দেখো লোকটা, এটা বলতে আমি তাকিয়ে দেখলাম ওখানে কেউ নেই। বলে কি হয়েছে? আমি বললাম না, একটা লোক আমার থেকে এসে মাছ নিচ্ছে। বলে কই লোকটা? আমি জানি না, এদিক দিয়ে কোথায় যেন চলে গেছে। বলে আচ্ছা আচ্ছা, আরেকবার আসলে আমাকে বলিস। তো এই ছিল ঘটনা। আমরা মাছটা সবকিছু ধরে নিয়ে চলে আসলাম। আসার পর রান্না বান্না হলো, ক্ষেত থেকে ছোট ছোট আলু, তারপর একেবারে ওখানে টক পাতা বলে একটা জিনিস ওখানে গ্রো হতো ভেজিটেবলের, ওটা মাছের সাথে দিলে অসম্ভব ভালো লাগতো। তো এটা রান্না টান্না করে আমরা খেয়ে গেলাম। রাত্রেবেলা হঠাৎ করে, আমার কখনোই হয় না, আমার মনে হলো যে আমার একটু টয়লেটে যেতে হবে। তো কাউকে না পেয়ে আমার বড় মামিকে আমি ডেকে তুললাম, মামি আমি একটু টয়লেটে যাব। মামি বললাম যে আচ্ছা ঠিক আছে। মামি দরজা খুলে দিল। হাতে ওনার হাতে হ্যারিকেন ছিল, কারণ তখন হ্যারিকেনই প্রত্যেক রুমে রুমে হ্যারিকেন থাকতো, মানে জ্বালিয়ে রাখা হতো অল্প করে। তা আমি টয়লেটের ওখানে গিয়ে, টয়লেটটা ছিল এমনভাবে যে কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে একটা টং ঘরের মতো, দরজা খুলে ঢুকতে হবে। ওখানে নিচে দিয়ে ওই এমনভাবে ডিজাইন করা সোয়ারেজগুলো, নিচে একটা ড্রামের মতো থাকে, ওদিক দিয়ে ওটা বেরিয়ে গিয়ে অন্যদিকে চলে যায়। ওখানে একটা বড় ডিপি এর মতো থাকে। আমি যখন ওই আবছা আলোতে ভিতরে গিয়ে জাস্ট বসার চেষ্টা করছি, নিচে তাকিয়ে দেখি সেই লোকটা মাছ চেয়েছিল আমার দিকে উপর দিকে হয়ে তাকিয়ে আছে। আমার তো চিৎকার, হইচই চিৎকার করে আমি বের হয়ে আসলাম। মামি বলল কি হলো কি হলো? বলে যে একটা লোক নিচে। লোক কোত্থেকে আসবে? সাথে সাথে মামির হইচইয়ের চোটে মামা উঠে এলো, আরো কয়েকজনের কি হলো। তা আমার এই ঘটনা যখন আমি বললাম, সবাই আমাকে বলছে আচ্ছা আচ্ছা তুই হয়তো ভুল দেখেছিস। আর সেই রাত্রে আমার প্রচন্ড জ্বর আসলো। পরদিন সকালবেলা নানা ডাক্তার নিয়ে আসলো, ওষুধ দিল। কিছুটা একটু ভালো লেগেছে ওষুধ খেয়ে, কিন্তু কিছুতেই কিছু জ্বর ছাড়ছিল না। পরে নানার একটা পরিচিত ছিল, ওটাকে বৌদ্ধ বলতো। বৌদ্ধ মানে হচ্ছে এরা ঝাড়ফুঁকো করে, আবার অনেক ওষুধও দেয়। সেদিন রাত্রেবেলা এসার পর ওই বৌদ্ধকে ডেকে আনলো। বৌদ্ধ আমাকে সামনে বসিয়ে আমার হাতে একটা কালো পাথর দিল, কিছু তেল ছিল। আমাকে বললো তুমি কি এখানে কিছু দেখতে পাও? আমি বললাম না তেমন কিছু। বলে ভালো দেখতে পাচ্ছি না, ভালো করে দেখো। তা আমি তাকিয়ে দেখলাম এক্স্যাক্টলি ওই টয়লেটের ওই টং ঘরের মতো। আমি একটা ছোট্ট ঘরের মতো দেখছি। বলে আচ্ছা বুঝতে পেরেছি। তখন ওই বৌদ্ধ নানাকে বললো যে আপনার পুরো এলাকাটা বন্ধ করতে হবে। তো সেই রাতে একেবারে ওই রাতের ভিতরে বিভিন্ন দোয়া দরুদ পরে তাবিজ দিয়ে ওই বাড়ির এলাকার চারিদিকের নানার বাড়ি ওখানে বন্ধ করে রেখেছিল। পরদিন অবশ্য আমি ভালো হয়ে গেছিলাম। তো আজকের এই ঘটনাটা আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ এই ঘটনাটা আসলে অনেক বড়। তাও আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি শুভেচ্ছা। আমি রহমান, টরন্টো থেকে। আবারও দেখা হবে কখনো। খোদা হাফেজ।